নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো আজকে আমরা দেখে নেব সপ্তম শ্রেণী পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটাস। তো নভেম্বর মাসে তোমরা যারা যারা মডেল অ্যাক্টিভিটাসগুলি কমপ্লিট করোনি, তো আজকের এই ভিডিওটি দেখে তোমরা কমপ্লিট করে নাও তোমাদের মডেল অ্যাক্টিভিটাস পরিবেশ ও ভূগোল। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলবো, যারা যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বর কি বলেছে দেখো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যেটা সঠিক উত্তর তোমাদের কিন্তু টিকমার্ক দিতে বলেছে, তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন খাতার মধ্যে লিখে নিবা, টুকে নিবা, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন, সূর্যের উত্তরণের সময়কাল কোনটি? ক নাম্বার 21শে জুন থেকে 22শে ডিসেম্বর, খ নাম্বার 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ, গ নাম্বার 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। তো সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। 2 নম্বর প্রশ্ন, কোনো মানচিত্রের সমচাপ রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে ক নম্বর বাহুর চাপ বেশি হয়, বাহুর চাপের পার্থক্য বেশি হয়, ঘ নম্বর বাহুর চাপ কম হয়, ঘ নম্বর বাহুর চাপের পার্থক্য কম হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর বাহুর চাপের পার্থক্য বেশি হয়। 3 নম্বর, টোকিও ইয়োকোমা শিল্পাঞ্চলে উন্নতির অন্যতম প্রধান কারণগুলি হলো। তো সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম। 4 নম্বর প্রশ্ন, ভূভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো। সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর হিমালয়ে। 5 নম্বর প্রশ্ন, ঠিক জোড়াটি নির্বাচন করো। তো সঠিক উত্তর হয়ে যাবে নদীর উচ্চ প্রবাহ, নদীর প্রধান কাজ ক্ষয়, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশে মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো। তো ক হচ্ছে কটকক্রান্তি রেখা, খ হচ্ছে মকর ক্রান্তি রেখা, গ হচ্ছে মূল মধ্যরেখা, ঘ হচ্ছে বিষুব রেখা। তো সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর বিষুব রেখা। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো ক নম্বর ছোটনাগপুরের মালভূমি, খ মালব মালভূমি, গ পামির মালভূমি, খ হচ্ছে লাদাখ মালভূমি। তো সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার পামির মালভূমি, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, নদীর উচ্চ প্রবাহের আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো। তো ক বলছে কি ভূমির ঢাল কম থাকা, খ নম্বর উপনদীর সংখ্যা বেশি থাকা, গ নাম্বার নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। 9 নম্বর প্রশ্ন, যে রূপান্তরিত শিলা বিভিন্ন শোধ নির্মাণে কাজে লাগে তা হলো। ক চুনাপাথর, খ কাদা পাথর, গ ব্যাসল্ট, ঘ হচ্ছে মার্বেল। তো সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর মার্বেল, ঠিক আছে। 2 নম্বর দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, প্রত্যেকটির মান 1 নম্বর। 1 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখা থেকে মরু দিকে অক্ষরেখা পরিধি ক্রমশ দেশের মধ্যে কীভাবে কমতে থাকে। 2 নম্বর প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বৃদ্ধি পায়। 3 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশের একটি উত্তর বাহিনী নদী হলো ওব, ঠিক আছে। তো তোমরা দেখে দেখে লিখে নাও শূন্যস্থান পূরণগুলি। 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বাক্যটি সত্য হলে সঠিক টিক এবং অসত্য হলে ভুল চিহ্ন লেখো, ঠিক আছে। তো 3 আগে দেখো, ব্যবচ্ছিন্ন মালভূমি একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি, এটা ঠিক। 2 নম্বর, শীতল ও সূক্ষ্ম জলবায়ুতে মাটির সৃষ্টি হতে বেশি সময় লাগে, ঠিক আছে। 3 নম্বর, জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীত, এটাও ঠিক। 4 নম্বর দেখো, স্তম্ভ মেলাও, ক স্তম্ভ খ স্তম্ভ। তো দেখো 4 1 নম্বর আমি মিলিয়ে রেখেছি, ফুজি আমার সঙ্গে হবে আগ্নেয় পর্বত, গ্রানাইট সঙ্গে হবে আগ্নেয় শিলা, এবং 4 3 মেন্ডার
সময় হবে নদীর মধ্যপ্রবাহ। ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে, প্রত্যেকটি মান 2। কোন তারিখকে কটক সংক্রান্তি বলা হয় ও কেন? ঠিক আছে, তো এই উত্তরটি আমরা লিখে রেখেছি তোমাদের জন্য, দেখাবো এখনই। তো তোমরা কিন্তু প্রথমে দেখে দেখে লিখবা না, প্রথমে তোমরা শুনবা, তারপর তোমরা লিখবা। ঠিক আছে, তো দেখো 5-এর 1 নম্বর প্রশ্নের উত্তর। 21শে জুন তারিখকে কটক সংক্রান্তি বলা হয়। 21শে জুন তারিখকে পৃথিবীর তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে কট্টক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। ফলে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয় এবং দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থার সৃষ্টি হয় এবং এই তারিখটিকে উত্তর আয়নান্ত দিবস বলা হয়। ঠিক আছে, আয়নান্ত দিবস বলা হয়। তো তোমরা দেখে দেখে লিখে নাও এবার উত্তরটি। 5-এর 2 নম্বর দেখো, অক্ষরেখা ও দাক্ষিমা রেখার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। তো দেখো, অক্ষরেখা, প্রতিটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত এবং দেখো দাঘিমা রেখাগুলো সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তো তোমরা দেখে দেখে লেখো এটা। 5-এর 3 নম্বর প্রশ্ন, সুইচ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশে জলবায়ুকে প্রভাবিত করে? 5-এর 3 নম্বর প্রশ্ন, সুইচ হিমালয় আমাদের দেশে জলবায়ুকে নিম্নলিখিত প্রভাবিত করে। তো উত্তরটি দেখো, দেখে লেখো। 1 নম্বর, ভারতের উত্তরে অবস্থিত হিমালয় ভারতীয় উপমহাদেশকে মধ্য এশিয়ার তীব্র শীতের হাত থেকে রক্ষা করে। 2 নম্বর, মৌসুমী বায়ুর দ্বারা সংঘটিত বৃষ্টিপাতে হিমালয়ের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তোমরা দেখে দেখে লেখো এবার উত্তরটি। 5-এর 4 নম্বর প্রশ্ন, ভূমির ঢাল ও উচ্চতা ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিম্নরূপণ করো। তো দেখো 5-এর 4 নম্বর প্রশ্নের উত্তর, ভূমির ঢাল এভাবে তোমরা ছক করে লিখবা, মালভূমি সমভূমি। ভূমির ঢালের পাশে লিখবা মালভূমি খাড়া ঢালযুক্ত এবং উপরিভাগ ত্বরান্বিত হয়। সমভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য বা সমুদ্র তলের প্রায় সমতল হয়। উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উচ্চ হয়। এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে হয়। তোমরা দেখে দেখে রাখো এটা সবটি। 6-এর 1 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রত্যেকটি মান 3। মেরু অঞ্চল ও নিরক্ষ অঞ্চলের বায়ুর উষ্ণতা তারতম্য কীভাবে দুই অঞ্চলের বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। তো দেখে নিচ্ছি এর উত্তরটি আমরা। তো উত্তরটি বড় হয়, তোমরা কিন্তু ধৈর্য সহকারে লিখবা, আস্তে আস্তে লিখবা, 2 দিন লাগুক। ঠিক আছে, 6-এর 1 নম্বর প্রশ্নের উত্তর, বায়ুর উষ্ণতার পার্থক্যের সাথে সাথে বায়ুর চাপের হ্রাস বৃদ্ধি ঘটে। বায়ুর উৎপত্ত হলে আয়তনে বৃদ্ধি পায় এবং বায়ুর ঘনত্ব ওজন কমে যায়। বায়ুর উষ্ণতা হ্রাস হলে আয়তন হ্রাস পায় এবং বায়ুর ঘনত্ব ওজন বেড়ে যায়। ফলে উত্তপ্ত হ্রস্বউ তয়ত পয়ত, ঠিক আছে, হালকা চাপ কম দেয় ও শীতল ভারী বায়ু বেশি চাপ দেয়। নিরক্ষীয় অঞ্চলের বায়ু উষ্ণ হওয়ায় এই অঞ্চলে বায়ুর চাপ এবং সেখানে সারা বছর নিম্নচাপ বিরাজ করে। আর মেরু অঞ্চলের বায়ুর চাপ বেশি, তাই সেখানে সারা বছর উচ্চতাপ বিরাজ করে। সুতরাং বায়ুর উষ্ণতার তারতম্যই হল বায়ুর চাপের তারতম্য অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, তো তোমরা এবার দেখে দেখে লেখো উত্তরটি। 6-এর 2 নম্বর প্রশ্ন, মাটির দানা আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো। প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লেখো। তো উত্তরটি দেখে নিচ্ছি আমরা 6-এর 2-এর প্রশ্ন উত্তর দেখো।
মাটির দানা আকারের উপর ভিত্তি করে মাটিতে 3টি শ্রেণীতে ভাগ করা হয়: বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। বেলে মাটি প্রথমে দেখো, বেলে মাটি, এই মাটিতে বালির ভাগ সব থেকে বেশি এবং এর জল ধারণ ক্ষমতা থেকে কম, ঠিক আছে। এঁটেল মাটি, এই প্রকার মাটিতে কাদার ভাগ বেশি এবং এর জল ধারণ ক্ষমতা বেশি। দোআঁশ মাটি, দোআঁশ মাটি, এই মাটিতে বালির ও কাদার পরিমাণ প্রায় সমান। বিভিন্ন প্রকার ফসল চাষের জন্য এই মাটি খুবই উপযোগী, ঠিক আছে। তোমরা দেখে দেখে লেখো এবার উত্তরটি তোমরা। ছয়ের 3 নম্বর প্রশ্ন, নীলনদের উপর কি উদ্দেশ্য আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল? 6-এর 3 নম্বর প্রশ্ন দেখো উত্তর, নীল নদের উপর মিশরীরা আসোয়ান বাঁধ তৈরি করেছিল দুটি প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। কী কী উদ্দেশ্য আমরা দেখে নিচ্ছি। 1 নম্বর, বন্যা নিয়ন্ত্রণ। প্রবল বৃষ্টিতে নদীর 2 কূল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হতো এবং ফলে অনেক ক্ষয়ক্ষতি হতো। তাই বন্যার সময় সেই জল ধরে রাখার উদ্দেশ্য বাঁধ নির্মাণ করেছিল, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, কৃষি জমিতে জলসেচ, ঠিক আছে। নদীতে বাঁধ দিয়ে জল ধরে রেখে কৃষিতে জলসেচ কাজের সময় সেই জল ব্যবহার করার উদ্দেশ্য বাঁধ নির্মাণ করেছিল। তো তোমরা দেখে নিলে 2টি পয়েন্ট, এটা তোমরা দেখে দেখে লিখে নাও উত্তরগুলি। এবার আমরা দেখে নেব 7-এর প্রশ্নগুলি। প্রত্যেকটি মান কিন্তু তোমাদের দিয়েছি 5 নাম্বার। 3টি প্রশ্ন করতে হবে তোমাদের। 1 নম্বর দেখি, 7-এর 1 নম্বর, এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। 7-এর 1 নম্বর প্রশ্ন উত্তরটি কিন্তু তোমাদের বড় হবে, ঠিক আছে। এশিয়া মহাদেশের মতো জলবায়ুর এত বৈচিত্র্য পৃথিবীর অন্য কোনো মহাদেশে নেই। যে কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সেই অঞ্চলের জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। এশিয়া নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে নিম্নলিখিতভাবে প্রভাবিত করে। ক নাম্বার দেখো উত্তর, ক নাম্বার পয়েন্ট, ঠিক আছে। তোমরা এইভাবে পয়েন্ট করবা। নিরক্ষীয় জলবায়ু, এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং বৃষ্টিপাতও বেশি হওয়ায় এখানে নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের সৃষ্টি হয়েছে। প্রধান কয়েকটি উদ্ভিদ হল রোজউড, আয়রন উড ইত্যাদি। এই বনভূমির বৈশিষ্ট্যগুলি হল দীর্ঘকার বৃক্ষ, ঠিক আছে। গাছগুলি সারা বছর সবুজ থাকে। গাছগুলির কাণ্ড অত্যন্ত শক্ত। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পাশাপাশি থাকে, ঠিক আছে। খ নম্বর পয়েন্ট লেখো তোমরা, উষ্ণ মরু ও জলবায়ু, এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, উষ্ণতা খুব বেশি হওয়ায় কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মায়, যেমন ক্যাকটাস, ফণিমনসা, খেজুর ইত্যাদি। এই বনভূমির বৈশিষ্ট্যগুলি হল কাণ্ড মোটা, চ্যাপ্টা ও কণ্ঠ কময়, ঠিক আছে। 2 নম্বর, পাতা ও কাণ্ড মোম জাতীয় পদার্থের আস্তরণে ঢাকা থাকে। তো তোমরা দেখে দেখে লেখো উত্তরটি এবার। তোমার কিন্তু ভিডিওটি ভালো লাগে তুমি অবশ্যই লাইক করবে একটা। 7-এর 2 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো। 7-এর 2-এর উত্তর, কোনো অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ সেই অঞ্চলের জলবায়ু দ্বারা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয়। আফ্রিকা মহাদেশের জলবায়ু বিভিন্ন জায়গায় বিভিন্ন হওয়ায় স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য দেখা যায়।
1 নম্বর পয়েন্ট, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদ। আফ্রিকার মধ্যভাগে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর প্রচণ্ড উষ্ণতা 27 ডিগ্রি পায় ও পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, 200 থেকে 250 সেমি হয়। ফলে এখানে শক্ত কাঠের উদ্ভিদ, ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে। গাছগুলি সারা বছর সবুজ থাকে বলে একে নিরক্ষীয় সবুজ চিরসবুজ অরণ্য বলা হয়। প্রধান কয়েকটি গাছ হল রোজউড, মেহগনি ইত্যাদি। 2 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উদ্ভিদ। আফ্রিকার উত্তর, পশ্চিম, দক্ষিণ পশ্চিমে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকালে বৃষ্টি হয় না। সারা বছর গড় বৃষ্টিপাত প্রায় 50 থেকে 100 সেমি। ওই অঞ্চলে জলপাই, আখরোট, ডুমুর প্রভৃতি গাছ জন্মায়। কমলা লেবু, আঙ্গুর ইত্যাদি ফলের বাগান দেখা যায়। গ্রীষ্মকালে জলের সন্ধানে গাছের মূলগুলি মাটির অনেক গভীর পর্যাপ্ত বিস্তৃত হয়। তো তোমরা দেখে দেখে লেখো এবার উত্তরটি এটা। 7-এর 3 নম্বর প্রশ্ন, মানুষের নানাবিধ ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটির যথাযথ বিচার করো। ঠিক আছে, তো 7-এর 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে। 1 নম্বর দেখো, শিল্প কারখানা। বিভিন্ন কলকারখানা থেকে নির্গত বিভিন্ন রাসায়নিক আবর্জনা নদীর জলের সাথে মিশে নদীর জলকে দূষিত করছে। 2 নম্বর, কৃষিকাজ। কৃষিক্ষেত্রে রাসায়নিক কীটনাশক ব্যবহার ফলে সেগুলি বৃষ্টির জলের সাথে গিয়ে নদীতে মিশছে এবং নদীর জলকে দূষিত করছে। 3 নম্বর, নগরায়ন। শহরাঞ্চলে আবর্জনা ও বর্জ্য পদার্থ নানা নর্দমার নালা হবে পদার্থ ঠিক আছে, নালা নর্দমার মধ্য দিয়ে গিয়ে নদীতে মিশেছে এবং নদীর জলকে দূষিত করছে। 4 নম্বর, জল পরিবহন। নদীতে স্টিমার, লঞ্চ প্রভৃতি যাতায়াতের ফলে সেগুলো থেকে নির্গত খনিজ তেল জলে মিশছে এবং নদীর জলকে দূষিত করছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণের জন্য নদী বাঁধ নির্মাণ করলেও তা পরে ভয়াবহ বন্যার কারণ হয়ে ওঠে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখে দেখে লেখো, সঠিক উত্তরগুলি দেখে দেখে লেখো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবা এবং তোমাদের বন্ধুকেও শেয়ার করে দেবা। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। মিলব একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।